বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে ড্রয়িং রুমের অড্ডাও আতিথেয়তা, উজ্জ্বল আলো, মনোরম আবহ সঙ্গীত, হাসি খুশি পরিবেশ। বিকেলের সোনালি আলো ময়ূরাক্ষীদের ড্রয়িং রুমে এক অদ্ভুত মায়া ছড়িয়ে দিয়েছে। ময়ূরাক্ষীর দীর্ঘদিনের পুরনো বন্ধু সুজনতা আর তার সাথে আরও 2 বান্ধবী আজ বাড়িতে এসেছে। চা আর বিস্কুটের সাথে চলছে অন্তহীন আড্ডা। ছোটবেলার স্কুল জীবনের স্মৃতি, হারিয়ে যাওয়া বন্ধুদের কথা, সব মিলিয়ে ড্রয়িং রুমটা যেন আনন্দের এক দ্বীপ হয়ে উঠেছে। সুজনতা, জানি না ময়ূরাক্ষী, আজ তোকে দেখে মনে হচ্ছে আমরা সেই ক্লাস 10-এ পড়ছি। সময় কিভাবে যে চলে যায়। আজ তোকে আর তোর সুন্দর সাজানো এই বাড়িটা দেখে মনটা ভরে গেল। সত্যি ময়ূরাক্ষী, তোর জীবনটা একদম স্বপ্নের মতো। কিন্তু অনেক তো গল্প হলো, এবার আমাদের উঠতে হয় রে। বাড়িতে তো জানিসই, দেরি হলে সবার দুশ্চিন্তা শুরু হবে। ময়ূরাক্ষী, না না, তোরা তো আসিসই না। আজ ইন্দ্রও খুব খুশি তোদের দেখে। তোরা কি জানিস তোদের জন্য ইন্দ্র স্পেশাল কফি বানাতে বলেছে? ইন্দ্র, একদম ঠিক। সুজনতা, তোমরা এখন গেলেই লস। আমি নিজেই গিয়ে বিষ্টুদাকে ইনস্ট্রাকশন দিয়ে এসেছি যেন কফিটা একদম সেরা হয়। অন্তত কফিটা খেয়ে তারপর বিদায় নাও। বন্ধুদের সাথে এরকম সময় তো রোজ পাওয়া যায় না। সুজনতা, ইন্দ্র যখন এত করে বলছে তবে আর না করি কেন, চল কফিটা খেয়েই যাই। রূপাদের কুটিল মন্ত্রণা, অন্ধকার ঘর, নিচু স্বরের সংলাপ, রহস্যময় সঙ্গীত, ভয়েস ওভার। ড্রয়িং রুমের খুশির আবহের ঠিক উল্টো এক বিভৎস ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে পাশের একটি নিভৃত ঘরে। সেখানে রূপার সার্থক আর রূপার বোন একজোট হয়েছে। তাদের সবার লক্ষ্য একটাই, ময়ূরাক্ষীর প্রিয় পাত্র সোহাগকে আজ সবার সামনে এক ঘরে করা। সার্থক, দেখলে তো রূপা, ইন্দ্র আর ময়ূরাক্ষী ওই সোহাগকে কত গুরুত্ব দিচ্ছে। এমনকি কফি বানানোর দায়িত্বও ওকে দেওয়া হয়েছে। আমাদের তো কেউ জিজ্ঞেসও করল না। রূপা, ওটা নিয়ে ভেবে লাভ নেই সার্থক, বরং ভাবো কিভাবে সোহাগের এই গুরুত্বটা কমানো যায়। ময়ূরাক্ষী ইদানিং ওকে বাড়ির ছেলের মতো মর্যাদা দিচ্ছে, এটা আমাদের স্বার্থে আঘাত হানছে। রূপার বোন, তোমরা শান্ত হও। আজ আমি এমন এক বিষের কাঁটা বিছিয়ে রেখেছি যেটাতে পা দিলেই সোহাগের সব সম্মান শেষ হয়ে যাবে। আমি ওকে দিয়ে এমন কিছু করাবো যে ও জানেই না। ময়ূরাক্ষীর বন্ধুদের সামনে আজ ওর বিদায় ঘণ্টা বাজবে। শুধু তোমরা সময় মতো রান্নাঘরের বাইরে থেকো। রান্নাঘরের নাটক ও সোহাগের অসহায়ত্ব। পরিবেশ ব্যস্ত, রান্নাঘর কলহ এবং চাপের পরিবেশ। রান্নাঘরে সোহাগ আর বিষ্টুদা কফি বানানোর সব প্রস্তুতি নিয়ে ফেলেছে। বিষ্টুদা দক্ষ হাতে কফি গ্রাইন্ড করছে। ঠিক সেই সময় বিষ্টুদার ফোনে একটা জরুরি কল আসে। বাজারের এক ডিস্ট্রিবিউটর এসেছে বাইরে কিছু পেমেন্টের বিষয় নিয়ে। বিষ্টুদা, সোহাগ, আমাকে একবার নিচে যেতে হবে রে। পেমেন্টের হিসাবটা না মেলালে লোকটা ঝামেলা করবে। তুই কফিটা সামলাতে পারবি তো? সোহাগ, হ্যাঁ বিষ্টুদা, আপনি যান, আমি কফিটা করে দিচ্ছি। ভয়েস ওভার। বিষ্টুদা চলে যাওয়ার ঠিক 1 মিনিট পর রান্নাঘরে হন্তদন্ত ঢুকে রূপার বোন। তার চেহারা ছিল খুব ব্যস্ত মানুষের মতো। রূপার বোন, সোহাগ শোনো, শুধু কফি দিলে হবে না। ময়ূরাক্ষীর বন্ধুরা কফির সাথে একটু চিকেন ললিপপ খেতে চাইছে, ফ্রিজে রাখা আছে। তুমি ওটা এই মাইক্রোওয়েভে গরম করে দাও তো। সোহাগ, দিদি ভাই, আমি তো আপনাদের কোনোদিন না করিনি, কিন্তু এই মাইক্রোওয়েভ ওভেনটা কিভাবে চালায় আমি জানি না। আমি তো গ্রাম থেকে এসেছি, কখনো এসব মেশিন চালাইনি। আপনি একটু পাওয়ারটা সেট করে দিন না। রূপা রাগীস্বরে, উফ সোহাগ, তুমি কি সবসময় অন্যের সাহায্য নিয়ে বাঁচবে? আমি এখন বন্ধুনির সাথে আড্ডা দেব নাকি তোমাকে ওভেন চালানো শেখাবো? ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, দেখে নাও। আর না পারলে ওটা তোমার ব্যর্থতা, আমি চললাম। অসহায় সোহাগ মিনুকে দেখে একটু হাত বাড়ালো। মিনুদি, ও মিনুদি, একটু দেখিয়ে দিন না ওভেনটা কিভাবে অন করে। মিনু রূপাদের ভয় কাঁপছিল। সে মাথা নিচু করে বলল, না সোহাগ ভাই, ম্যাডাম আমাকে মানা করেছে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে। আমাকে এখন ঘর মুছতে হবে। মিনুও পালিয়ে গেল। তখন সোহাগ বাধ্য হয়ে বিষ্টুদাকে ফোন করল। বিষ্টুদা বাজারের হইচয়ের মাঝে দ্রুত বলল, আরে সোহাগ, ওই বড় গোল নবটা ঘুরিয়ে দে আর লাল বোতামটা টিপে দে। সোহাগ ভুলের মাথায় পাওয়ার নবটা একদম সর্বোচ্চ সীমায় ঘুরিয়ে দিল। বিভীষিকা ও অগ্নিকাণ্ড। পরিবেশ অন্ধকার, ধোঁয়া, আতঙ্ক ও নাটকীয় আবহ। ভয়েস ওভার। মিনিট 2 পরেই রান্নাঘর থেকে একটা অদ্ভুত গড়গড় শব্দ হতে শুরু করল। সোহাগ বুঝতে পারল না ভেতরে কি হচ্ছে। হঠাৎ এক বিকট টাস শব্দে পুরো বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। শর্ট সার্কিট থেকে ওভেনের প্লাস্টিকের তারগুলোতে আগুন ধরে গেল এবং কুচকুচে কালো ধোঁয়া পুরো বাড়ি অন্ধকার করে দিল। সুজনতা, এ কি ময়ূরাক্ষী, কারেন্ট চলে গেল কেন? আর কিসের যেন একটা বিদঘুটে গন্ধ আসছে। ময়ূরাক্ষী, আমিও তো বুঝতে পারছি না, ইনভার্টার কেন কাজ করছে না। ইন্দ্র, দেখো তো কি হলো। ইন্দ্র, সবাই শান্ত হও, কেউ নড়বে না। রান্নাঘর থেকে বোধহয় ধোঁয়া আসছে। রূপা আর সার্থক আগে থেকেই প্রস্তুত ছিল। তারা ফোনের টর্চ জ্বালিয়ে নাটকীয়ভাবে সবার সামনে রান্নাঘরে পৌঁছল। সেখানে গিয়ে তারা দেখল সোহাগ ধোঁয়ার মাঝে মুখ ঢেকে কাশছে। ওভেন থেকে তখনও আগুনের শিখা বেরোচ্ছে। সার্থক, হায় ঈশ্বর, সোহাগ, তুমি এ কি করলে? পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিতে চেয়েছিলে নাকি?
সোহাগ কাঁদতে কাঁদতে, দিদিভাই আমাকে ওভেন চালাতে বলেছিল, আমি বিষ্টুদাকে ফোন করেছিলাম, কিন্তু রূপার বোন, চিৎকার করে মিথ্যে বলো না সোহাগ, আমি তোমাকে এত করে বললাম পাওয়ার কমিয়ে ওভেনটা সামলাতে, আর তুমি নিজের জেব বজায় রেখে আজ ময়ূরাক্ষীর এত দামি মেশিনটা তো পুড়ালে বটে, বন্ধুদের সামনে আমাদের প্রাণ সংশয় করলে। ভয়েস ওভার। ময়ূরাক্ষী আর তার বন্ধুরা সব দেখছে, ময়ূরাক্ষীর মুখে লজ্জার ছাপ। বন্ধুদের সামনে তার গৃহভৃত্য বা আশ্রিত মানুষটি এমন এক কাণ্ড ঘটালো যা অমার্জনীয়। ময়ূরাক্ষী তীক্ষ্ণ স্বরে, সোহাগ, তোমার কাছে সামান্য এক কাপ কফি আর একটু স্ন্যাক্স চেয়েছিলাম, তুমি কি এতটাই অপদার্থ যে বাড়ির সবার সুরক্ষা বিপন্ন করে ফেললে? আজ বন্ধুদের সামনে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। সার্থক, ময়ূরাক্ষী, ওকে শুধু বকাঝগড়া করলে হবে না, এখনই ইলেকট্রিশিয়ান ডাকতে হবে, নয়তো বাড়ির বড় কোনো বিপদ হতে পারে। সোহাগকে নিয়ে আমাদের দ্বিতীয়বার ভাবতে হবে। রূপা, ঠিক বলেছ সার্থক, যার কাণ্ডজ্ঞান নেই তার এই বিশাল বাড়িতে কোনো জায়গা হওয়া উচিত নয়। ভয়েস ওভার। বন্ধুরা ময়ূরাক্ষীকে সান্ত্বনা দিচ্ছিল ঠিকই, কিন্তু তাদের চোখে মুখে একটা অস্বস্তি ছিল। অন্যদিকে সোহাগ এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে চোখের জল ফেলছিল। সে বুঝতে পারছিল সে এক গভীর ষড়যন্ত্রের শিকার, যার জাল রূপারা অনেক আগে থেকেই বুনেছিল। আজকের এই ধোঁয়ার আড়ালে কি সোহাগের সরলতা চিরতরে হারিয়ে যাবে? ময়ূরাক্ষীকে খুঁজে পাবে এই বিপত্তির আসল উৎস? জানতে হলে সাথে থাকুন আমাদের পরবর্তী পর্বে। শরতের বিকেল ও বন্ধুত্বের ছোঁয়া। কলকাতার উপকণ্ঠে মাথা তুলে দাঁড়িয়ে আছে নীলকণ্ঠ নিবাস। পুরনো আমলের বনেদি স্থাপত্যের সাথে আধুনিকতার ছোঁয়া লেগে বাড়িটা যেন এক আভিজাত্যের প্রতীক। বিকেলের রোদেলা আলো যখন ড্রয়িং রুমের কাচের জানালা দিয়ে ভেতরে এসে পড়ল, তখন ঘরটা এক মায়াবী রূপ নিল। ময়ূরাক্ষী আজ খুব খুশি। বিয়ের পর সংসার আর কেরিয়ার সামলাতে গিয়ে পুরনো বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটা প্রায় ভুলেই গিয়েছিল। আজ অনেক দিন পর সুজনতা, অনন্যা আর মালবিকা এসেছে। ড্রয়িং রুমের সোফায় বসে হাসাহাসি আর স্মৃতিচারণের সময়টা যেন থমকে দাঁড়িয়েছে। সুজনতা ময়ূরাক্ষীর কাঁধে হাত রেখে বলল, জানি না ময়ূরাক্ষী, আজ তোকে দেখে মনে হচ্ছে আমরা সেই ক্লাস 10-এ পড়ছি। তুই একদম একই রকম আছিস। সময় কিভাবে যে চলে যায়। আজ তোকে আর তোর এই সুন্দর সাজানো বাড়িটা দেখে মনটা ভরে গেল রে। অনন্যা, সত্যি ময়ূরাক্ষী, তোর জীবনটা একদম স্বপ্নের মতো। ইন্দ্রের মতো স্বামী আর এমন গোছানো ঘর, সবটাই নিখুঁত। ময়ূরাক্ষী মৃদু হেসে বলল, তোরা বাইরেরটা দেখছিস রে, জীবনটা কি আর এতই সহজ? তবে হ্যাঁ, আজ তোদের পেয়ে আমি সত্যি খুব আনন্দিত। কথা বলতে বলতে ঘড়ির কাঁটা 2:30 ছুঁয়ে ছুঁই। মালবিকা ঘড়ি দেখে আটকে উঠল, ওরে বাবা, অনেক তো গল্প হলো, এবার আমাদের উঠতে হয় রে। বাড়িতে তো জানিসই, দেরি হলে সবার দুশ্চিন্তা শুরু হবে। শহরতলির ট্রেন মিস করলে আর রক্ষা নেই। ময়ূরাক্ষী জেদ ধরল, না না, তোরা তো আসিসই না, আজ ইন্দ্র খুব খুশি তোদের দেখে। তোরা কি জানিস তোদের জন্য ইন্দ্র স্পেশাল কফি বানাতে বলেছে? আমার বাড়ির বিষ্টুদার হাতের কফি না খেলে তোদের আশাই বৃথা। ঠিক সেই সময় ঘরে প্রবেশ করল ইন্দ্র। ময়ূরাক্ষীর স্বামী ইন্দ্র যেমন সুদর্শন, তেমনি অতিথিপরায়ণ। সে মৃদু হেসে বলল, একদম ঠিক সুজনতা, তোমরা এখন গেলেই লস। আমি নিজে গিয়ে বিষ্টুদাকে ইনস্ট্রাকশন দিয়ে এসেছি যেন কফিটা একদম সেরা হয়। অন্তত কফিটা খেয়ে তারপর বিদায় নাও। বন্ধুদের সাথে এরকম সময় তো রোজ পাওয়া যায় না। বন্ধুরা আর না করতে পারল না। আড্ডা আবার জমে উঠল। কিন্তু তারা জানত না, এই হাসি খুশি পরিবেশের ঠিক পাশেই তৈরি হচ্ছে অন্ধকারের এক আখ্যান, বিষাক্ত নিঃশ্বাস ও ষড়যন্ত্রের জাল। ড্রয়িং রুমের দেওয়াল ঘেঁষেই ছোট একটা স্টাডি রুম। সেখানে বসে আছে রূপা, তার স্বামী সার্থক আর রূপার ছোট বোন শ্রেয়া। তাদের কানে ভেসে আসছে ড্রয়িং রুমের খিলখিল হাসির শব্দ, কিন্তু তাদের চোখে মুখে কোনো আনন্দের রেশ নেই, আছে শুধু তীব্র ঈর্ষা। সার্থক দাঁতের দাঁত চেপে বলল, দেখলে তো রূপা, ইন্দ্র আর ময়ূরাক্ষী ওই সোহাগকে কত গুরুত্ব দিচ্ছে। সামান্য একটা আশ্রিত ছেলেকে দিয়ে বন্ধুদের কফি বানানোর তদারকি করানো হচ্ছে। আমাদের তো কেউ জিজ্ঞেসও করল না, আমরা এ বাড়ির কেউ নই। রূপা কুটিল হাসল। সে এ বাড়ির বউ হলেও ময়ূরাক্ষীর প্রতি তার আজন্ম ঘৃণা। সে নিচু স্বরে বলল, ওটা নিয়ে ভেবে লাভ নেই সার্থক, বরং ভাবো কিভাবে সোহাগের এই গুরুত্বটা কমানো যায়। ময়ূরাক্ষী ইদানিং ওকে বাড়ির ছেলের মতো মর্যাদা দিচ্ছে। সোহাগ যদি একবার ময়ূরাক্ষীর চোখে বিশ্বস্ত হয়ে যায়, তবে এই সম্পত্তির দখল নেওয়া আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। শ্রেয়া এতক্ষণ চুপ করে নখ খুঁটছিল। সে হঠাৎ সোজা হয়ে বসল। তার চোখে এক বিচিত্র নিষ্ঠুরতা। সে বলল, তোমরা শান্ত হও দিদি, আজ আমি এমন এক বিষের কাঁটা বিছিয়ে রেখেছি যেটাতে পা দিলেই সোহাগের সব সম্মান শেষ হয়ে যাবে। আমি ওকে দিয়ে এমন কিছু করাবো যা ও জানেই না। ময়ূরাক্ষীর বন্ধুদের সামনে আজ ওর বিদায় ঘণ্টা বাজবে। সার্থক উৎসুক হয়ে জিজ্ঞেস করল, কি করবি তুই? আমি জানি বিষ্টুদাকে এখন সরাতে হবে, তারপর সোহাগ একা হয়ে যাবে, আর তখনই আমি আমার চালটা চালব। শুধু তোমরা সময় মতো রান্নাঘরের বাইরে থেকো, যাতে নাটকের ক্লাইম্যাক্সটা মিস না হয়। শ্রেয়ার গলায় আত্মবিশ্বাসের সুর। পর্ব ৩। রান্নাঘরের অসহায়ত্ব। রান্নাঘরে তখন ব্যস্ততা তুঙ্গে।
বিষ্টুদা কফি গ্রাইন্ড করছে আর সোহাগ ট্রে সাজাচ্ছে। সোহাগ গ্রামের ছেলে, অত্যন্ত সহজ সরল এবং কৃতজ্ঞ। ময়ূরাক্ষী তাকে পড়াশোনা করানোর সুযোগ করে দিয়েছে, এটাই তার কাছে পরম পাওনা। হঠাৎ বিষ্টুদার ফোনে একটা ফোন এলো। বিষ্টুদা বিরক্তি মুখে বলল, আরে এই সময় আবার কে ফোন করল? হ্যালো, কি বাজারের ডিস্ট্রিবিউটর এসেছে? পেমেন্টের হিসেবে গণ্ডগোল? আসছি। বিষ্টুদা সোহাগের দিকে তাকিয়ে বলল, সোহাগ, আমাকে একবার নিচে যেতে হবে রে, লোকটা ল্যাঠা পাকাচ্ছে। তুই কফিটা সামলাতে পারবি তো? জলটা ফুটে গেছে, শুধু মাগগুলোতে ঢেলে দিবি। সোহাগ হাসি মুখে বলল, হ্যাঁ বিষ্টুদা, আপনি যান, আমি কফিটা করে দিচ্ছি। বিষ্টুদা চলে যাওয়ার ঠিক 1 মিনিট পর রান্নাঘরে হন্তদন্ত হয়ে ঢুকল শ্রেয়া। তার চোখে মুখে কৃত্রিম ব্যস্ততা। সে বলল, সোহাগ, শোনো, শুধু কফি দিলে হবে না, দিদির বন্ধুরা কফির সাথে একটু চিকেন ললিপপ খেতে চাইছে। ফ্রিজে রাখা আছে, তুমি ওটা এই মাইক্রোওয়েভে গরম করে দাও তো। সোহাগ থতমত খেয়ে গেল। সে মিনমিন করে বলল, দিদি ভাই, আমি তো আপনাদের কোনোদিন না করিনি, কিন্তু এই মাইক্রোওয়েভ ওভেনটা কিভাবে চালায় আমি জানি না। আমি তো গ্রাম থেকে এসেছি, কখনো এসব মেশিন দেখিনি। আপনি একটু পাওয়ারটা সেট করে দিন না। শ্রেয়া এক মুহূর্তের জন্য জ্বলে উঠল। উফ সোহাগ, তুমি কি সবসময় অন্যের সাহায্য নিয়ে বাঁচবে? আমি এখন বন্ধুদের সাথে আড্ডা দেব, নাকি তোমাকে ওভেন চালানো শেখাবো? ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, দেখে নাও, আর না পারলে ওটা তোমার ব্যর্থতা। আমি চললাম। সোহাগ একা দাঁড়িয়ে রইল। সে পাশ দিয়ে যাওয়া পরিচারিকা মিনুকে ডাকল, মিনুদি, একটু দেখিয়ে দিন না ওভেনটা কিভাবে অন করে। মিনু রান্নাঘরে ঢুকতে গিয়েও থমকে গেল। সে আড়াল থেকে শ্রেয়ার রাগী চোখ দেখেছিল। সে কাঁচুমাচু হয়ে বলল, না সোহাগ ভাই, বড় দিদিমণি আমাকে মানা করেছে রান্নাঘরে থাকতে, আমাকে এখন ঘর মুছতে হবে। অসহায় সোহাগ বিষ্টুদাকে ফোন করল, কিন্তু বাইরে তখন বাজারের গাড়ির হর্ন আর বিষ্টুদার তর্কাতর্কি। বিষ্টুদা দ্রুত বলে দিল, আরে সোহাগ, অত ভাবছিস কেন? ওই বড় গোল নবটা ঘুরিয়ে দে আর লাল বোতামটা টিপে দে, আমি আসছি। সোহাগ আর কিছু না ভেবে গোল নবটা একদম শেষ পর্যন্ত ঘুরিয়ে দিল। সে জানত না ওটা ছিল হাই পাওয়ার মোড। যখন নিভে গেল আলো, মিনিট দুয়েক পরেই রান্নাঘর থেকে একটা অদ্ভুত শব্দ হতে শুরু করল। সোহাগ ওভেনের জানলা দিয়ে উঁকি মারল, দেখল ভিতর থেকে নীল আগুনের ফুলকি বেরোচ্ছে। সে ঘাবড়ে গেল। নবটা উল্টো দিকে ঘোরাতে যাবে, ঠিক তখনই এক বিকট টাস শব্দ হল। পুরো বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। চারিদিকে ঘোর অন্ধকার। মাইক্রোওয়েভের পেছনের তারে শর্ট সার্কিট হয়ে প্লাস্টিক পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় ঢেকে গেল রান্নাঘর। ড্রয়িং রুমে সুজতা চিৎকার করে উঠল, এ কি ময়ূরাক্ষী, কারেন্ট কেন চলে গেল? আর কিসের যেন একটা বিদঘুটে গন্ধ আসছে। ময়ূরাক্ষীও নিজে অবাক, আমিও তো বুঝতে পারছি না, ইনভার্টার কেন কাজ করছে না। ইন্দ্র, দেখো তো কি হলো। ইন্দ্র টর্চ জেলে বলল, সবাই শান্ত হও, কেউ নড়বে না, রান্নাঘর থেকে বোধহয় ধোঁয়া আসছে। ঠিক এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল রূপা আর সার্থক। তারা ফোনের টর্চ জ্বালিয়ে নাটকীয়ভাবে সবার আগে রান্নাঘরে পৌঁছল। সেখানে গিয়ে তারা দেখল সোহাগ ধোঁয়ার মাঝে মুখ ঢেকে কাশছে। ওভেন থেকে তখনও ধিক ধিক করে আগুনের শিখা বেরোচ্ছে। সার্থক গর্জে উঠল, হাই ঈশ্বর, সোহাগ, তুমি এ কি করলে? পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিতে চেয়েছিলে নাকি? সামান্য কাণ্ডজ্ঞান নেই? সোহাগ কাঁদতে কাঁদতে বলল, দিদিভাই আমাকে ওভেন চালাতে বলেছিল, আমি বিষ্টুদাকে ফোন করেছিলাম কিন্তু। শ্রেয়া এবার রণচণ্ডী মূর্তে সামনে এলো, মিথ্যে বলো না সোহাগ, আমি তোমাকে এত করে বললাম পাওয়ার কমিয়ে ওভেনটা সামলাতে, আর তুমি নিজের জেদ বজায় রেখে আজ ময়ূরাক্ষীর এত দামি মেশিনটা তো পোড়ালে বটেই, বন্ধুদের সামনে আমাদের প্রাণ সংশয় করলে। তুমি কি জানো এটা ব্লাস্ট করলে কি হতো? লজ্জার অবসান ও অনিশ্চিত ভবিষ্যৎ। ময়ূরাক্ষী আর তার বন্ধুরা সব দেখছে। ময়ূরাক্ষীর মুখে আজ জয়ের বদলে অপমানের ছাপ। এই সাজানো সন্ধ্যার 12টা বাজিয়ে দিল এই আশ্রিত ছেলেটি। ময়ূরাক্ষী তীক্ষ্ণ স্বরে বলল, সোহাগ, তোমার কাছে সামান্য 1 কাপ কফি আর একটু স্ন্যাক্স চেয়েছিলাম। তুমি কি এতটা অপদার্থ যে বাড়ির সবার নিরাপত্তা বিপন্ন করে ফেললে? আজ বন্ধুদের সামনে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। সার্থক ফোড়ন কাটল, ময়ূরাক্ষী, ওকে শুধু বকাঝকড়া করলে হবে না, এক্ষুনি ইলেকট্রিশিয়ান ডাকতে হবে, নয়তো বাড়ির বড় কোনো বিপদ হতে পারে। সোহাগকে নিয়ে আমাদের দ্বিতীয়বার ভাবতে হবে। ও কি এই বাড়ির উপযুক্ত? রূপা ময়ূরাক্ষীর হাত ধরে বলল, ঠিক বলেছ সার্থক, যার কাণ্ডজ্ঞান নেই তার এই বিশাল বাড়িতে কোনো জায়গা হওয়া উচিত নয়। আজ ওভেন পুড়েছে, কাল হয়তো পুরো বাড়িই ছাই হয়ে যাবে। বন্ধুরা অস্বস্তিতে পুড়ে বিদায় নিল। তারা যাওয়ার সময় একে অপরের দিকে তাকালো। সেই চাহনিতে সহানুভূতির চেয়ে উপহাসই ছিল বেশি।
যখন সবাই ড্রয়িং রুমে ইলেকট্রিশিয়ানের অপেক্ষায় ছিল তখন সোহাগ রান্নাঘরের এক অন্ধকার কোণে বসে নিঃশব্দে কাঁদছিল। সে বুঝতে পারছে বিষ্টুদার অনুপস্থিতি, শ্রেয়া দিদি ভাইয়ের ওভেন চালাতে বাধ্য করা আর মিনুদির এড়িয়ে যাওয়া সবই একটা অদৃশ্য সুতোর টানে হচ্ছে। ধোঁয়ার আড়ালে ষড়যন্ত্রকারীরা হাসছে, কিন্তু সোহাগ জানে না এই আগুনের ধোঁয়া কি তার জীবন থেকে ময়ূরাক্ষীর আশীর্বাদ চিরতরে মুছে দেবে, নাকি সত্যিটা আগুনের শিখার মতোই কোনোদিন উজ্জ্বল হয়ে সামনে আসবে। সেদিন রাতে নীলকণ্ঠ নিবাসে আলো ফিরল ঠিকই, কিন্তু বিশ্বাস আর আস্থার আলোটা যেন অনেকখানি নিভে গেল। ময়ূরাক্ষী কি খুঁজে পাবে এই বিপত্তির আসল উৎস, নাকি সোহাগ হবে এই গল্পের ট্র্যাজিক হিরো?